একদিকে আমি ধিক্কার পাত্রী, অন্যদিকে আমার সন্তানটা কথা শুনছে। অফিসিয়ালি বলছেন কেন, আনঅফিসিয়ালি কি বিয়ে? সেপারেশনে চলে এসেছিলাম। এদিকে রাসেল মিয়া, ওইদিকে আকাশ নিবিড়, তারপরে মাহমুদ সানি, তারপর ডিএ তায়েব, মানে এখন হচ্ছে মুন্না খান। না আমি কি বলি, বলবেন আপনি? সুখটা বেশি দিন সবার কপালে থাকে না আসলে। দর্শক, আমি শারমিন দীপ্তি, সবাইকে স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস এবং সম্প্রতি সময়ে তিনি আলোচনার এসেছেন, আমাদের সবার আলোচনায় এসেছেন। শুধু সম্প্রতি বললে ভুল হবে, বেশ কিছুদিন পরই তিনি দেখা যায় কোনো না কোনো বিষয় নিয়ে সমালোচনায় আসেন। কিন্তু কেন এই সমালোচনা তাকে নিয়ে, এই সব কিছু আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের অতিথি বর্ষা চৌধুরী। বর্ষাপু, কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নে চলে যাই। কাট এবং আনকাট কোত্থেকে আগে নেব? কাটে যাই আগে। ওকে, কাটে যাই। ওকে, আপনি পড়েন। আমাকেই পড়তে হবে? ওকে। আপনার প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন? সেরা রোমান্টিক মুহূর্ত কার সাথে কাটিয়েছিলেন? ওহ মাই গড। আপনি হয় না প্রেমে তো পড়েছেন একাধিকবার? আমার জীবনের প্রথম প্রেমে পড়ার গল্পটা হচ্ছে জারার বাবা, যার সাথে আমার অফিশিয়ালি বিয়ে হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। অফিশিয়ালি বলছেন কেন, আনঅফিশিয়ালি কি বিয়ে? না, অফিশিয়ালি আনঅফিশিয়ালি বলার কারণটা হচ্ছে অ্যারেঞ্জ, ঘটা করে যে বিয়ে, ওটাকে আমি বোঝাতে চেয়েছি। তার নাম কি ছিল ভাইয়ার? জাবেদ। জাবেদ ভাই। আচ্ছা, কয় বছর সংসার হয়েছে জাবেদ ভাইয়ের সাথে আপনার? বাবু হওয়ার পরে আমি ডিভোর্স দিয়েছি। ওভারঅল 2 ইয়ার্স প্লাস হয়তো। আচ্ছা, সেপারেশনে চলে এসেছিলাম। উনি কি আছেন নাকি? হ্যাঁ আছেন। আচ্ছা, ভালো আছেন। সবসময় শুভকামনা জানাই যেন ভালো থাকে। আচ্ছা, আপনার একটা বাবু হয়? হ্যাঁ, বাবু হওয়ার আগেই আমি আসলে বোঝাপড়াটা হয়নি। দেন আমি বাবা মার এখানে শিফট হয়ে যাই। দেন বাবু হওয়ার পরে চেষ্টা করেছি বেশ কয়েকবার। দেন আমি নিজে থেকে তাকে ডিভোর্স দিয়েছি। সো এখানে আমার বাচ্চার ভরণ পোষণের জন্য তো, বা কি বলে, মানে মানুষ যেগুলো চিন্তা করে ওগুলো কিছুই তার কাছ থেকে নেওয়া হয় না, কখনোই না। সে তো আমাকে দেখতে পায় সব জায়গায়। সেরা রোমান্টিক মুহূর্ত কোনটা ছিল আর কি? সেরা রোমান্টিক মুহূর্ত হচ্ছে যেদিন আমার যারা পেটে আসে, আমি জানতে পারি ওই মুহূর্তটা, মানে এমনভাবে করে আমাকে সারপ্রাইজ দিছিল, অ্যান্ড এমনভাবে করে সুখটা বেশি দিন সবার কপালে থাকে না আসলে। হয়তো বা আমরা পরের কোশ্চেনে চলে যাই আপু। এরপরে আমরা কোন কোশ্চেনটা নিতে পারি? কার থেকে নিব? এটা একেবারে সাম্প্রতিক ইস্যু। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, মানুষ বলছে এটা নাটক ছিল। আপনি কি বলবেন? আমার লাইফটা না ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করা, প্রচন্ড স্ট্রাগল করে আজকে বর্ষা এখানে। সেদিনকার যে ঘটনাটা সবাই দেখেছে, একমাত্র এরকম সিচুয়েশনে, মানসিক অবস্থানে যেই ব্যক্তিটা থাকে, সেই আসলে আমার অবস্থানটা ফিল করতে পারবে, অন্য কেউ না। কেউ এটাকে তামাশা করছে, কেউ এটাকে হাসি করছে, কেউ এটাকে ট্রোল করছে, কিন্তু ওই মোমেন্টটা আসলে আমার জন্য কি ছিল, আজকে হয়তো এই সেটে বসে আমি কথা বলতে পারতাম না। কেন এই পথটাই আপনাকে বেছে নিতে হলো? আমার 9 বছরের মেয়ে, কন্যা সন্তান যারা, আমার দুনিয়া যেটা, আমার যারাকে আমাকে নিয়ে বলছে বলুক, মিথ্যাচার, বিভ্রান্ত, উইদাউট প্রমাণ, আমার এত এলিগেশন, এত কমপ্লেইন, এত কিছু দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সমস্ত কিছু আমি, মানে হয় না যে আমি মেন্টালি স্ট্রং আছি, কিন্তু যখন আমার বাচ্চাটাকে ঘিরে বলা হচ্ছে, এমন কিছু বলা হয়েছে আমার বাচ্চাটাকে একদম সোশ্যাল মিডিয়াতে, একদম অন ফেসবুকে, ওইটা না আমি আর নিতে পারি নাই। কারণ একদিকে দেখেন, আমি সবার ভালোবাসার বর্ষা ছিলাম, হাজার হাজার মেয়েরা আমাকে আইডল আইকন ভাবতো সোশ্যাল মিডিয়াতে, আমাকে দেখে বলতো ইয়েস আই ক্যান ডু ইট। সেখানে মানুষের মিথ্যাচারের জন্য, এবং আমারও কিছু ভুল আছে, সমস্ত কিছু মিলে একদিকে আমি ধিক্কার পাত্রী, অন্যদিকে আমার সন্তানটা কথা শুনছে। তখন আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। ইভেন আপনাকে আমি প্রেসক্রিপশন পাঠিয়েছি যে আমার সিচুয়েশনটা এরকম, মেন্টাল হেলথ
আমি মুভ করতে পারছি না। সো আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন এই ভুলটা আর কখনো যেন না করি, নিজের যন্ত্র যেন না করি। আমি আমার জায়গা থেকে কোশ্চেনগুলো করছি না, জাস্ট আপনার অডিয়েন্সের প্রশ্ন, অডিয়েন্সের প্রশ্ন, ফলোয়ারদের প্রশ্ন যে আপনি সুইসাইড করতে গিয়েছেন, হ্যাঁ, তো সেখানেও একটা নাটকীয়তার ব্যাপার বলছে আপনি যে না ওখানে আমি একটু বলি মরারই কথা, তাহলে কেন আপনি নাটকটা করলেন? এটা নাটক না, ওই যে বললাম এই সিচুয়েশন যে পড়ে সে বলতে পারবে। অনেকে বলছে যে আরেকটা জিনিস কি জানেন, ওখানে কেন সাকসেস হলো না? সাকসেস সব জায়গায় সাকসেস না, ওখানে সাকসেস না হওয়ার কারণ আমি তো আগে কখনো ফাঁসি দেইনি। 5 মিনিট বা 10 মিনিট আগেও জানতাম না যে আমি অ্যাটেম্পটা নিব। আমি খুঁজতেছি রুমের দরজা লক, দরজা সব লাগানো, কিন্তু আমি খুঁজতেছি যে কোথায় কোন কাপড়টা আমি নিব। সে তখন আমার কাছে আমি ওই দোপাট্টাটা পাই, লাল রঙের দোপাট্টাটা। কিছু কোশ্চেন আসলে যেটা পেয়েছি ওইটা নিয়ে না ওইটা নিয়েই আমাকে যেতে হয়েছে। যে অনেকে বলে সিনেমায় যখন সুইসাইড আর কি আত্মহত্যা করতে যায় তখন হচ্ছে নিচে যে টুলটা থাকে, টুলটা তো ধাক্কা দিয়ে সে ফেলে দিবে। আমি কিন্তু একবার ধাক্কা দিয়েছি। হ্যাঁ, তার ভিডিওতে কোনো জায়গায় সেই ধাক্কা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। ওই লাইভটা পুরোটা হয়তো যারা দেখেছে তারা বলতে পারবে। প্রথমবার আমি ধাক্কা দিয়েছি এবং ধাক্কা দেওয়ার পরে ওনাটা খুলে পড়ে গেছে, ফ্যানের পাখাটা বাঁকা হয়ে গেছে, পরে আমি আবার উঠছি। আমি একটু টাইমস ট্রাই করছি। তবে যাই হোক, এই কোশ্চেনটা আসলে করা উচিত না। আমরা চাই না যে আল্লাহ আমাকে মাফ করুক এই এবং পথে যাক, কারণ আপনার একটা সন্তান আছে। অনেক মানুষ একটা না, আমার দুটো সন্তান। আপনার দুটো সন্তান আছে। ইভেন তো খুব অবাক লাগে যে গতকাল শো করেছি, আমার বন্ধু নীরব, ওর পাশে দাঁড়াইছি, ওরও আমার জামাই বানায় দিচ্ছে। ওর পাশে কোন নীরবের কথা বলছেন? আমাদের আর যে নীরব। আচ্ছা, হ্যাঁ, কি তো হচ্ছিল? মানে গতকালকে একটা ছবি আপলোড করা হয়েছে আচ্ছা, শো এর পরে, সেখানেও লিখছে যে এখন ব্যাপারটা এরকম বর্ষাপে আমি বলি যে আপনি এখন যার সাথে ছবি দিবেন তাকে আপনার জামাই বানায় দেওয়া হবে, কারণ আজকে থেকে আপনার উপর ক্ষেপে আছে। না আমি বলি আজকে থেকে আপনি 2 বছর আগে যান। 2 বছর আগে যখন আমি শাহরিয়ার রাফাতের একটা গান রিলিজ করি কালো রঙের শাড়ি পরে, না ওটা দেখেছি, ওখানে কিন্তু মনে হয় রাগ করে বলছে, এটা তখনও কিন্তু সবাই শাহরিয়ার রাফাতকে আমার হাজবেন্ড হিসেবে বলেছে। আমার আসলে বিধবা হওয়ার পরে, রুমি রহমান পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কষ্টের জায়গাটা অনেক বেশি ভারী। আমার মামারা, আমার রিলেটিভরা সবাই বলছে যে আমরা সবাই আছি, এবার দেখি তোরে কে কি করে। আপনার একটা ফোন আলাপ ফাঁস হলো, সেখানে আপনি মাহমুদ সানিকে বলছেন, বিয়ের কথা বলছিলেন, সেই জায়গা থেকে উনি একটা বিবৃতি দিল যে ওনার সাথে এরকম আপনি ওনাকে বিয়ে করতে চাইছিলেন। যাই হোক, ওটা আসলে আমাদের মূল ইস্যু না। তারপরে এখানে মাঝখানে আরেক জার্নালিস্টের নাম আসলো, উনিও আপনার নামে সেটা বলছে। এদিকে রাসেল মিয়া, তার মানে দেখা যাচ্ছে যে এদিকে রাসেল মিয়া, ওইদিকে আকাশ নিবিড়, তারপরে মাহমুদ সানি, তারপর ডিএ তায়েব, এখন হচ্ছে মুন্না খান। না আমি বলবেন আপনি? নাথিং টু সে, বিকজ সত্য সবসময় সুন্দর। ডিএ তায়েব আমার ভাই, সে আমার শ্রদ্ধা, আমার সম্মান, আমার ভালোবাসার, আমার রেসপেক্টের। আমার বড় কোনো ভাই নাই। আমি যদি এই ইন্ডাস্ট্রি এবং ব্যক্তি লাইফে কারো কথা শুনি, আমি বলি বর্ষাপা, তখন আপনি বলেছেন ডিএ তায়েব আপনাকে বিয়ে করতে চেয়েছে। আগে বলি, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি আপনাকে। তো তখন যখন আমি বলেছি, মানে সব জায়গাতে আমার গার্ডিয়ান একমাত্র ডিএ তায়েব, এবং আমি যদি কারো কথা শুনে থাকি সেটা হচ্ছে ডিএ তায়েব। এখন আসেন এই ফোন আলাপ, একটা সাউন্ড ইঞ্জিনিয়ার, একজন মিউজিক কম্পোজার কি পারে? আপনি বলতে চাচ্ছেন অডিওটা আমি বলি নকল ছিল না, সেটা তো আমি বলি সেটাও আইডেন্টিফাই করা যায়। আমি বলি মাহমুদ সানির সাথে আমার কনভারসেশন যতগুলো সে ডে বাই ডে ছেড়েছে, সেই সমস্ত কনভারসেশনের 60% সত্য, 40% মিথ্যা, এবং এটা যে ফুললি ট্র্যাপ এটা কিন্তু সবাই বুঝতে পারছে। এরপর আসেন আকাশ নিবিড়, যে বিয়ের কথা বলে বউ বলে সব মানে পৃথিবী করে ফেলছে, সে কেন নিকানামা দেখাতে পারছে না? হ্যাঁ, উনি আসলে কিভাবে এই সাহস? তিনি আসলো যদি নাই হয়, উনি এই দুঃসাহসটা কোত্থেকে পেল? এটা আসলে খুব হাস্যকর কথা উনি বলেছে যে উনি স্বামী হিসেবে স্বীকৃতি চায়। যাই হোক, একটু আপনি বলেন। দেখেন, আমার তো বড় ভাই নেই, বললাম গার্ডিয়ান সেভাবে নাই। তাই ভাইয়ের পক্ষে সম্ভব না নিশ্চয়ই 24 ঘন্টা আমারকে হেল্প করা বা 24 ঘন্টা আমার ফোন ধরে রাখা। তার ফ্যামিলি আছে, টুনিমা আছে, বা তা হয় না সারাউন্ডিং, তারাও বিজি থাকে কোনো না কোনো কাজে। আপনার রিলেশন নিশ্চয়ই খারাপ। কেন খারাপ হবে? শিওর আপনার সাথে ভালো রিলেশন আছে, কারণ তায়েব ভাই বিবৃতি শুনে আর কি ইন্টারভিউগুলো শুনে যেটা বুঝলাম, তায়েব ভাইও কিন্তু কনফিউজড। উনি যে আপনাকে 100% বিশ্বাস করছে তা কিন্তু না বর্ষাপা। না, আমার সাথে আমার ভাই পৃথিবী একদিকে, আমার ভাই জানে তার বোন কি। মাহমুদ সানিকে কি ভালোবাসতেন কিংবা ভালো লাগতো? ভালোবাসার তো সময় নাই,
ভাই ওর সাথে দেখাই হয়নি আমার 10 বছর না 12 বছর। ওর সাথে ঝামেলা ছিল রুমির, আমার হাজব্যান্ডের। আচ্ছা, সেখান থেকে ক্লাসটা থেকে ও যে এইভাবে করে ফাঁদটা পাতবে এটা আমি বুঝি না। আমি কিন্তু হাসতে হাসতে বলতেছিলাম। আজকে ধরেন আপনি বলছেন বর্ষা খারাপ বলে আপনি আপনার পেজে একটা পোস্ট করেন, এটার রিচ হয়ে যাবে লাখ মিলিয়ন, এটাই করছে সবাই। এবং যখন জানতে পেরেছে দিচ্ছি বর্ষাপা, প্রমাণ কোনটা, প্রমাণ অডিওটা প্রমাণ হয়, প্রমাণ তো হবে আদালতে, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের 25 এবং 29 ধারার মামলা দায়ের আমি করেছি। এবং অনেকে বলছে যে আপনি মানুষের আসলে আর কি সিম্প্যাথি পাওয়ার জন্য আই ডোন্ট নিড সিম্প্যাথি করতে গিয়েছেন। না, আমি সুইসাইড যদি করতে যেটা দেখেছেন সেটা 100% সত্য। মানুষ কি হতো জানেন, আমি যদি পৃথিবী থেকে চলে যেতাম সেদিন, এরপরে বলতো আল্লাহ মেয়েটার জন্য কেন করলাম, মেয়েটারে কেন বললাম। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমি বেঁচে গেছি। হয়তো ওই যে আমার কাঁধে যে আল্লাহ কিছু দায়িত্ব দিছে আমাকে শোধরানোর, সেটাই নিজেকে সংশোধন করার দায়িত্বগুলো পালন করেন, আমরা সেটাই চাই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বর্ষা আপা, আপনার সাথে অনেক গল্প আছে কিন্তু আমাদের কোশ্চেন তুলতে হবে। আমরা এই পরবর্তী কোশ্চেনটা আমি আনকার থেকে তুলি, আমি পড়ি। ওকে। তারকাদের বিয়ের টিকে না, কথাটি কি সত্যি? আমরা যে সোসাইটিতে বিলং করি, কোনো না কোনো অ্যাপার্টমেন্টে বিচ্ছেদ আছে, ডিভোর্স আছে, বিধবা আছে, বহু বিবাহও আছে। তাদেরটা প্রকাশ্যে আসে না কারণ তারা প্রকাশ্যে আনে না, বা তারা প্রকাশ্যে আসার মতো তারকা না। প্রশ্নটাই ছিল তারকাদেরটা কেন আসে। তারকাদেরটা আসেই কারণ তারা তারকা। আমার যেটা হয়েছে, রাসেল মিয়ার সাথে আমি যখন দেখলাম সে আসলে টাকার জন্য আমাকে বিয়ে করেছে, উইথ এভিডেন্স আমি তো দিয়েছি। সে যখন জেল খেটে আসলো এবং তার মিথ্যাচার, সে যে নিকানামায় লিখেছে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী আমি, এটা কিন্তু প্রতারণা। আমি জানতাম না তার আগে বিয়ে হয়েছে, তার ছেলে আছে, এটা মিডিয়াতে কেউই জানতো না। সো সেখানে আমি যে বিধবা, উইডো, এবং আমার যে 2টো বাচ্চা আছে, এটা কিন্তু পুরো পৃথিবী জানে। সো আমার কাছে ওই জিনিসগুলো, এবং তার একজন সুগার মাম্মি আছে, সে যখন হুটহাট চলে যেত, কিছু বিষয় ছিল, আমাকে যখন গায়ে হাত তুললো, পুরো বিল্ডিংয়ের মানুষজন এসে সেখান থেকে আমাকে বাঁচালো, সেভ করলো, অ্যান্ড আমাকে কোরআন শপথ করালো, তখন তো সংসারটা আসলে থাকে না, কিন্তু সংসারটা করার আপ্রাণ চেষ্টা আমি করেছি। রাসেল মিয়ার সাথে যে ঝামেলাটা হয়েছে, রাসেল মিয়ারকে ডিভোর্স আপনি দিয়েছেন? না, এখনো দেননি। না। রাসেল মিয়ার পরে আপনি আরেকটা বিয়ে করেছেন, সেটা হতে পারে চিটাগাংয়ের কোনো ব্যবসায়ী কিংবা আকাশ নিবিড় নামে একজন আছেন। দেখেন, বিয়ে করলে সেটা আপনার একটা লাইভে বলেছেন আপনি আকাশ নিবিড়ের বাসায় থাকতেন, কোন একটা কারণে আত্মগোপনে ছিলেন, এই ধরনের আত্মগোপনে। হ্যাঁ, ওইটাও কিন্তু আকাশ নিবিড়ের ট্র্যাপ ছিল। আচ্ছা, ওটা কিভাবে আকাশ নিবিড়ের ট্র্যাপ ছিল? দেখেন, আমি রাসেল মিয়ার নামে মামলা করব নারী শিশু নির্যাতন আইন, দমন আইনে, যেটা সে আমার সাথে করেছে। সেটা তো হলোই, সে জেলেও গেল, কিন্তু পরবর্তীতে আকাশ নিবিড় তার এক বন্ধু দিয়ে, আকাশ নিবিড়ের গার্লফ্রেন্ড ছিল রাসেল মিয়ার গার্লফ্রেন্ড। আকাশ নিবিড় এইভাবে পোস্ট করছে যে তুই আমার গার্লফ্রেন্ডে খায় দিছিলি, রাসেল মিয়া এবার বুঝ। হ্যাঁ, রুমি ভাইয়ের সাথে মাহমুদ সানির প্রবলেম ছিল, এইদিকে আবার রাসেল মিয়ার সাথে আবার আকাশ নিবিড়ের প্রবলেম। কেন আপনার এই রকম প্রবলেমগুলি হচ্ছে বারবার? আমি তো জানি না, এগুলো আপনার বানানো? সরি টু সে। না, আমি কিভাবে বানাবো? যেই মেয়েটা শারমিন বৃষ্টির সাথে যে প্রেম, ওদের মানে প্রথম গার্লফ্রেন্ড ছিল নাকি আকাশ নিবিড়ে, সেখান থেকে রাসেল মিয়া নিয়ে গেছে, এগুলো তো আর আমি জানতাম না ভাই। আকাশ নিবিড় হচ্ছে একটা মামলা করে, মিথ্যে মামলা, যেটা হচ্ছে কোরআন অবমাননা, তার বন্ধুকে বাদী করে। কায়েস নামে তার বন্ধু মতিঝিলের শিবির নেতা হিসেবে পরিচয় দেয়, সেখানে একটা মামলা করে। এবং সেই মামলাটা করার কারণে যেদিন মামলাটা হয় হেলেনা এবং রাসেল মিয়ার নামে, হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়া, পরের দিন রাসেল মিয়া জামিনে বের হয়, হেলেনা আপা নিজে বের করে, এবং পরবর্তীতে তার 5 থেকে 7 দিন পরে আমার নামে হাতিরঝিল থানায় একটা মিথ্যে মামলা হয়। মানে রিভেঞ্জ নেওয়ার জন্য হেলেনা জাহাঙ্গীর টাকা দিয়ে সেই মামলাটা করায়। সেই একটা মামলা করার কারণেই কিন্তু আমাকে আকাশ নিবিড়ের বাসায়, আমি দুবাই যাই, চিটাগং যাই, দেন দুবাই যাই, দুবাই থেকে আমি এসে তখন আকাশ নিবিড় 302 ধারার মামলার জামিন নাই, তোকে অ্যারেস্ট হবে, এই হবে সেই হবে, বাচ্চা কাচ্চার কি হবে। আমি শুধু জানতে চাচ্ছি আকাশ নিবিড়টা কেন আসলো? উনি আপনার যে হাজবেন্ড রাসেল মিয়ার সাথে তার প্রবলেম, তাই বলে জিনিসটা এতদূর সে নিয়ে যাবে? সে তো অনেক কষ্ট করছে, দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনে লাইভ করছে, বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে, ভাইরাল হতে হবে। কারণ ভাইরাল হতে হবে। এখানে যারা চক্রতে ইনক্লুডেড আছে প্রত্যেকেই ভিউ বাণিজ্য। আপনি দেখেন আকাশ নিবিড়ের পেজ, আপনি দেখেন আকাশ নিবিড়ের বোনও পেজ খুলে ফেলছে, এর মানে কি আমরা সোশ্যাল মিডিয়া বুঝি না? নিশ্চয়ই বুঝি, রাইট? সে এত কিছু করে তার কাছে নিকানামা নাই, আর রেজিস্ট্রি বুক থেকে কি কেউ সরাইতে পারে?
এগুলো আদালতে আসলে সমাধান হবে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাজিন আহমেদের মৃত্যুর জন্য আপনাকে দায়ী করা হচ্ছে, আপনি কি বলবেন? মোটেও না। তাজিন আপার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তাজিন আপা পৃথিবী থেকে চলে যাবার 2 থেকে 2.5 বছর পরে আমার সাথে রুমির বিয়ে হয়, এবং তাজিন আপা এবং রুমির মাঝখানে যেই ঝামেলাটা ছিল, আমি বলি যেই ঝামেলাটা ছিল, যেই মেয়েটাকে আমাকে বানাচ্ছে সেই মেয়েটা আমি না। সেই মেয়েটার নাম হচ্ছে বিলকিস ইসলাম ছন্দা, এবং এই ছন্দা মেয়েটা নামে তাজিন আপা জীবিত থাকাকালীন সাধারণ ডায়েরি করে যায় আদাবর থানায়, এবং পরবর্তীতে ওই মেয়েটা পাল্টা ধর্ষণ মামলা করে রুমির বিরুদ্ধে, এবং আমার বিয়ের পরে সেই মামলা থেকে বেকসুর খালাস হয় এবং মিথ্যে মামলা হিসেবে আদালতে প্রমাণিত হয়। রুমিকে বেকসুর খালাস করা হয়, এবং রুমির সাথে এই যে দ্বন্দ্বটা ছিল বিলকিস ইসলাম ছন্দা, বর্ষা চৌধুরী না। আমাদের 1 তারিখে রুমি আমাকে বললো আমি তোমাকে ভালোবাসি, আমি বললাম বিয়ে করতে হবে, দেন আমরা 3 তারিখে বিয়ে করলাম, তারপর থেকে আমাদের সংসার। একটু আমি দর্শকের ফলোয়ারদের কথাই বলছি, তারা বলছে যে আপনি দায়ী এবং রুমি ভাই এই হচ্ছে নেশাগ্রস্ত ছিল, আমি কিভাবে দায়ী? ইনকাম করতো না, আমি কিভাবে ইনকাম করেন, তাই আপনাকে বিয়ে করা তার জন্য সেফটি। রুমির কি বাড়ি ঘর নাই? রুমি ধানমন্ডি 5-এর মতো জায়গায় 12 কাঠার একটা বাড়ি, একটা গ্রুপ অফ কোম্পানি। রুমির বাবা আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন, সে একটা ওয়েল এস্টাবলিশ ফ্যামিলির। রুমির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো সবাই জানে না। কিন্তু উনি প্রচন্ড নেশাগ্রস্ত ছিলেন, ওনার অনেক অর্থের প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে তিনি বর্ষা চৌধুরীকে বেছে নিলেন। এদিকে কিন্তু পৃথিবীতে সে নাই, ছিল না ওই সময়। সে পৃথিবীতে নাই, প্রচন্ড ভালোবাসতো রুমি ভাইকে। তাজিন আপার খুব ক্লোজ আমি, এবং ওনার মৃত্যুর সময় কিন্তু ওইটা তো বিলকিস ইসলাম ছন্দা, যেই মেয়েটার কথা বারবার আনছেন সেই মেয়েটা বর্ষা না, সেই মেয়েটা বিলকিস ইসলাম ছন্দা। আমি সমস্ত প্রমাণ সহ কিন্তু সেই রুমি মারা যাওয়ার 1 বছর পর্যন্ত যখন আমাকে এই ব্লেম নিতে হয়েছে, তখন কিন্তু আমি প্রমাণ করেছি। তাজিন আপার করে যাওয়া সাধারণ ডায়েরির কপি থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। রুমি ভাই তাজিন আপাকে ডিভোর্স দিয়েছে, এবং অনেক আগে থেকেই কোনো ডিভোর্স দেয়নি, প্ল্যান ছিল যে আপনারা বিয়ে করবেন। লিসেন, রুমির সাথে তাজিন আপার ডিভোর্স হয় নাই। রুমি যখন একটা সেপারেশন ছিল, সেটা বিলকিস ইসলাম ছন্দার কারণে, নট বর্ষা। আবারও বলছি, নামটা স্পষ্ট করে শুনে রাখেন, বিলকিস ইসলাম ছন্দা। আমি যখন এসেছি ওর লাইফে, তখন ও আমার কাছে হেল্প চাচ্ছে যে ডু সামথিং ফর মি। আমাকে এই মেয়েটা ফাঁসাইছে, আমাকে ছন্দা মেয়েটা বিয়ে করতে চায়, এই দেখো তোমার তাজিন আপা সবকিছু। কারণ তাজিন আপা আমারও অনেক ক্লোজ ছিল। 71-এ যখন তাজিন আপা লাস্ট মারা যাবার আগে 71-এ যখন সে শো করে পহেলা বৈশাখে, সেটার গেস্ট ছিলাম আমি। সো সেই মেয়েটা আমি না। আপা মারা যাবার অনেক পরে আমার বিয়ে হয়েছে। আপনার বিয়ে হয়েছে? ইভেন আপা মারা যাবার অনেক পরে রুমির সাথে আমার কমিউনিকেশন হয়েছে। আচ্ছা, রুমি ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছিল? ওর সাথে পরিচয় বহু বছর আগে, যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রিতেই, হি ইজ আ কম্পোজার, অ্যান্ড আমি যেহেতু সিঙ্গার ছিলাম। সিঙ্গার ছিলেন? আমি এইটা জানতাম না। আমার 67 সংস রিলিজ ইন ইন্ডাস্ট্রি। স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে আপনি প্রিন্ট মিডিয়াতে আসেন, বাংলাদেশের এমন কোনো প্রিন্ট মিডিয়া নাই যেখানে আমারকে নিয়ে লেখালেখি না হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে অনেকে বয়কট করছে, আপনি কি বলবেন? আপনার ফলোয়ারও কমে গেছে। আমি যতটুকু দেখলাম 6 লাখের জায়গায় মনে হয় এখন 55, তার মানে 5000 মানুষের অপ্রিয় হয়ে গেছে। সময় কথা বলবে। এবং বয়কট যারা করছেন তাদের ভুলটাও খুব শীঘ্রই তারা বুঝতে পারবে এবং আবারও ভালোবেসে আগলে নেবে, এটা আমার বিশ্বাস আমার উপর। আরেকটা ছোট কোশ্চেন আছে, বর্ষা চৌধুরী নতুন সম্পর্কে জড়িয়েছেন। মিথ্যা। মুন্না খানের সাথে আপনার একটা ভালো রিলেশন আছে, প্রযোজক মুন্না খান। তো না, মুন্না খান মাল্টিমিডিয়ার সিইও আমি, এবং তারই সাথে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে অলরেডি মুন্না খান ডিক্লার দিয়েছে একটি সিনেমা আমার আর ওর। সো মুন্না খান আমার কো আর্টিস্ট, ভালো বন্ধু, এইটুকুই। এর চেয়ে বেশি কোনো কিছু হওয়ার পসিবিলিটি নাই। না, কারণ আপনাদের যখন আমরা রিল দেখি, আমি বলি ওর বউ আমাকে প্রচন্ড ভালোবাসে। আপনার সবার বউয়ের সাথে খুব একটা ভালো রিলেশন আছে, বর্ষাপাতে বরাবরই বলেন। কিন্তু আমি একটা ছোট, যেগুলো আমি একটু অ্যানালাইসিস করেছি, আপনারা গাড়িতে ঘুরছেন, লং ড্রাইভে যাচ্ছেন, একটা সমুচে আপনি খানকে এক কামড় খাইয়ে দিলেন। তো এইসব রিলেশনগুলো আসলে কি মিন করে? এটা তো হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই মিন করবে। এটা কিন্তু আমরা ভালো বন্ধু, এই বন্ধুত্বের জায়গাটা মৃত্যু অবধি থাকবে। আমি মুন্না খানের সাথে না কোনো প্রেমে জড়াচ্ছি, না প্রেমে আছি, না বিবাহের মতো কোনো কাণ্ডে আছি। আমি ভাই বন্ধুত্ব নিয়ে মৃত্যু অবধি থাকতে চাই।
এখন এটাকে আপনারা যেভাবে সংজ্ঞায় আপনি নিয়ে তো যান। বলেই দিয়েছেন যে মুন্না খান আপনার সম্পর্কে নিয়ে অনেকে জেলাস ফিল করে এবং মানুষ জেলাস ফিল অলরেডি ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় বর্ষা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, বর্ষা সিনেমা করবে। মুন্না 3 কোটি টাকা দিয়ে ডার্ক ওয়ার্ল্ড সিনেমা করার পরে যতটুকু না মুন্নার নাম প্রচার হলো, সামান্য একটা 3টা ব্র্যান্ডের গ্র্যান্ড সুলতান থেকে 17 জনের টিম নিয়ে একটা কাজ করা হলো, ব্র্যান্ডিং কাজ। প্রোডিউস করছেন নাকি সিনেমায় আপনি অভিনয় করবেন? আমি অভিনয় করব। আমি তো এর আগে আপনি দুটো বলেছেন করেছি। আগে দুটো করেছেন, হ্যাঁ, ওখানে কি কোন ছবিগুলোতে কাজ করেছেন? অফিসার দ্য ইনচার্জে করা হয়েছে, ওটা নাম কি তাই বললেন? ভাই, অফিসার দ্য ইনচার্জ। আচ্ছা, এটা কার ছবি ছিল? তাই ভাই। তাইব ভাই। এবং পরবর্তীতে যেটা আসছে কিশোরী, আমার টুনিমা হচ্ছে মুখ্য ক্যারেক্টার, এবং তাইব ভাই, আমি, অমিত ভাই সহ আরো অনেকে আছে। কিশোরীটা মোস্ট প্রবাবলি ভাইয়া এই ঈদে মনে হয় রিলিজ করবে। আর মুন্না খানের সাথে যে ছবি করবেন সেটাতে নায়ক নায়িকা কে? আপনারা দুজন? আমি আর মুন্না। আচ্ছা, কয়দিন পরে না বলে মুন্না খানকে আপনি বিয়ে করে ফেলবেন কিংবা এরকম কিছু? বিয়ে আপাতত না, সবকিছু তো না বিয়ে হয় না। আমি তো রাসা মিয়াকে ডিভোর্সই দিলাম না, আপনারা মানে এতগুলো বিয়ে কই থেকে বানায় দিলেন ভাই? মানে আমার দিকে একটু তাকান, আমার দিকে লুক অ্যাট মি। একজনের ডিভোর্স না দিয়ে আরেকজনের বিয়ে করা যায় না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছি প্রেস ডেকে, যে আমি আসলে মানসিকভাবে প্রচণ্ড ভাঙা একটা মেয়ে, এবং প্রতিবার আমি ভেঙে যাই। আমার সারাটা বছর আমার সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমার থাকতে হয়। আমি মেন্টালি একেবারেই ভালো নাই, বিশেষ করে এক রুমি চলে যাওয়ার পর থেকে, আমার 38 দিনের বাচ্চাটা রেখে যাওয়ার পর থেকে আমি ভালো নাই। আমার মনে হয় যে রুমি পৃথিবী থেকে গিয়েছে, তার সাথে আমারও সেই বর্ষার মৃত্যু হয়েছে। আমরাও চাই বর্ষা আপু, দেখা গেছে আপনি যেহেতু ইনফ্লুয়েন্সার, আপনি অনেক ব্র্যান্ডের হয়ে কাজ করেন, অনেক ব্র্যান্ডের নাকি পেজও আপনি নাকি নষ্ট করে দিয়েছেন, অনেক ব্র্যান্ড প্রমোটার সেটা বলছে। তারপর আমি এত পাওয়ারফুল আপু। এখন আগে যে ব্র্যান্ড প্রমোটাররা আপনাকে সাপোর্ট দিত, যদি টনি আপার কথা বলি, সানবিন টনি কিংবা বাড়ি শখের কথা বলি, এখন ওরাই কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং কখনোই আমাকে সাপোর্ট দেয় না, সরি টু সে। আচ্ছা, টনি আপা দিয়েছে, এবং টনি আপা আবার রিসেন্ট একটা ভিডিও দিয়েছে, না আমার হয়তো একটা ভুল ছিল, ও আমাকে বলেছে হেল্প করার জন্য। তো আপনার স্বভাবতই এই কাজগুলো আপনি কেমন ভাবে নেবেন? যে আমার কাছ থেকে, কারণ আপনার সহকর্মী, আপনার কলিগরাই কিন্তু আপনার পাশে নেই। আমি একটা কথা বলি, আমার পাশে পৃথিবীর কেউ না থাকলেও স্রষ্টা আছে। আমার সত্যতা আছে, আমার স্বচ্ছতা আছে, আমার দৃঢ়তা আছে, নিজের কথার উপরে, নিজের কমিটমেন্টের উপরে, এবং আমি প্রচন্ড সত্যবাদী একটা মেয়ে। আমার কাছে আকাশ নিবিড় 20 লক্ষ টাকা চেয়েছে, দাবি করেছে, তাইলে ও সব রিমুভ করে দিবে। আমি বলেছি 20 কোটি টাকা আমি আদালতে খরচ করব, কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো আমি সত্য এবং অমিথ্যে। আমার কাছে সেই গার্ডসটা এখনো আছে। আমি সত্য নিয়ে সারাটা জীবন বাঁচতে চাই, এবং আমি বলি আপনার ক্ষতি না করে। আমি বলি এখানে আমার আশেপাশে সারাউন্ডিং সবাই, অনেকের বিপদ গিয়েছে। কেউ ক্যাসিনো প্রমোট করে বা নিউজ হয়েছে, কারো নামে মামলা হয়েছে। কই আমি বর্ষা তো তখন তাদের বিরুদ্ধে গিয়ে লাইভ করিনি, কারণ আমি কাউকে খোঁচাখুচি করতে পছন্দ করি না। আমি আমার মতো, আমার দুনিয়া, আমার ছেলে মেয়েকে ঘিরে, আমার কাজ ঘিরে, আমার অসুস্থ বাবাকে ঘিরে। ওকে, পুরো পৃথিবী আমাকে জাজ করলে হবে না। আমার আল্লাহ জানেন আমি কি, আমার ভেতরে আমি জানি আমি কি। আমি আয়নায় দাঁড়ালে আমাকে স্পষ্ট দেখতে পাই, এবং সেই দেখাটা পুরো পৃথিবী ঠিক আগে যেমন দেখেছে আবারও ইনশাল্লাহ দেখবে, এবং সবাই তার ভুলটা বুঝতে পারবে, কে সত্য কে মিথ্যা। এবং সত্যটা আসলে সামনে আসুক, সেটা আমরাও চাই। এবং বর্ষা আপু, আমরা চাই আপনি একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে যান, আপনি আগের মতো খুব প্রাঞ্জল থাকেন, অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য রইল। আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। ভালোবাসতে জানে কজনে, ভালোবাসা মানে কজন বোঝে, ভালোবাসার টানে হৃদয়ের গহীনে দুটি মন অজানায় অজান্তে